আপনি কি কখনো অনুভব করেছেন আপনি দিনভর ছুটছেন, কাজ করছেন, প্রয়োজন পূরণ করছেন, তবুও দিনের শেষে মনে হয় কিছুই ঠিকমতো হলো না। মুহূর্তগুলো আছে, সময় আছে, স্বপ্ন আছে, কিন্তু সব কিছুর মাঝেও এক অদৃশ্য চাপ যেন আপনার জীবনকে অনবরত টেনে নিয়ে যাচ্ছে। যেখানে ব্যস্ততা আছে কিন্তু অগ্রগতি নেই, যেখানে সময় আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই, আর যেখানে জীবন আছে কিন্তু তার ছন্দ কোথাও যেন হারিয়ে গেছে। আজকের গল্প শুরু হয় একজন তরুণীর নীরব উপলব্ধি থেকে। সময় কম নয়, সময়কে ব্যবহারের পদ্ধতি ভুল। এটিই সেই যাত্রা যেখানে সময় আর প্রতিপক্ষ নয়, সময়ই হয়ে ওঠে গভীর শান্তি, স্পষ্টতা এবং আলোর পথ। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমাদের এই ইউনিভার্সের আগের দুইটি শক্তিশালী বইয়ের যাত্রায় আমরা দেখেছি, যেখানে নো এক্সকিউজে অরিন নিজের জীবনের দায়িত্ব নতুনভাবে ধারণ করেছিল। ইট দ্যাট ফ্রগে রুদ্র কাজের অগ্রাধিকার এবং ফোকাসের শক্তি আবিষ্কার করেছিল, এবং কিস দ্যাট ফ্রগে রুদ্র নিজের মনের গভীর ব্যথাকে হিলিংয়ে রূপান্তরণ করতে শিখেছিল। আপনি চাইলে এই তিনটি বইয়ের আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন, কারণ আজকের গল্প সেই একই ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের। কিন্তু আজ মেন্টরের ভূমিকায় রয়েছে রুদ্র নিজে, এবং আজকের মূল চরিত্র হলো এক তরুণী অহনা, যে তার জীবন, সময় ও স্বপ্নের মাঝখানে ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। আজকের গল্পটি তৈরি করা হয়েছে ব্রায়ান ট্রেসির অসাধারণ একটি বই মাস্টার ইওর টাইম, মাস্টার ইওর লাইফ থেকে, যেখানে সময় যদি আপনার হয় তবে জীবনও আপনার, আর সময় যদি অন্যর হাতে পড়ে থাকে তবে নিজের জীবনও ধীরে ধীরে আপনার হাতের বাইরে চলে যাবে। চলুন গল্পের ভেতরে প্রবেশ করি। শহরের আলো তখন ধীরে ধীরে সন্ধ্যার দিকে নেমে আসছে। আকাশে এক অদ্ভুত ক্লান্ত নীল। রাস্তার ল্যাম্পগুলো জ্বলে ওঠার আগেই মানুষের ভিড় যেন একটু একটু করে ভারী হয়ে উঠেছে। এর মাঝেই হাঁটছে অহনা, তার কাঁধে একটি ব্যাগ, হাতে অফিসের ল্যাপটপ, চোখে সেই চিরচেনা চাপের কুয়াশা। অহনা এমন নয় যে সে পরিশ্রম করে না, সে প্রতিদিন কাজ করে, দায়িত্ব পালন করে, সময় মতো উপস্থিত থাকে, কিন্তু তবুও একটা অদৃশ্য শক্তি যেন তার পুরো দিনটাকে গ্রাস করে ফেলে। সকাল 7:30টায় অ্যালার্ম বাজে। অহনার চোখ খোলে। মনে হয় যেন 2 মিনিট হলো সে চোখ বন্ধ করেছে। ঘড়ি বলে দিন তো শুরু হওয়ার সময় হয়েছে, কিন্তু মন বলে আমি প্রস্তুত নই। ব্রাশ করতে করতে সে ভাবছে টু ডু লিস্ট, মিটিং, ফলো আপ, মেইল, ডেডলাইন। এত চিন্তা মাথায় আসতেই তার হৃদস্পন্দন একটু একটু করে দ্রুত হয়ে যায়। প্রথম ঘন্টার মধ্যেই অসংখ্য নোটিফিকেশন, 3টে নতুন কাজ, 2জন মানুষের তাড়া, একটি ভুল বোঝাবুঝি থেকে অপ্রয়োজনীয় কথোপকথন। দিন যত যায় অহনার মনে হয় সময় যেন তার হাতের মধ্য থেকে ক্রমাগত পিছলে যাচ্ছে। সন্ধ্যায় যখন সে বাড়ি ফেরে, তার মুখে সারাদিনের পরিশ্রমের ছাপ, চুল এলোমেলো, তার চোখে সেই প্রশ্নটা, আমি এত কিছু করছি তবুও কিছু এগোচ্ছে না কেন? রাতে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে বুঝতে পারে এটা কোনো শারীরিক ক্লান্তি নয়, এটা এক ধরনের নিঃশব্দ যুদ্ধ, যেখানে সে হেরে যাচ্ছে সময় নামক এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বীর কাছে। এটাই তার জীবনের অদৃশ্য সংকট, যা পৃথিবী দেখে না, কেউ বোঝে না, তবুও ভেতরে ভেতরে তার আত্মাকে ক্ষয় করে চলেছে। সেই দিন সন্ধ্যায় অহনা সিদ্ধান্ত নেয় একটু হাঁটবে, হয়তো শান্তি পাবে, হয়তো মাথা পরিষ্কার হবে। পার্কে ঢুকতেই একটি দৃশ্য তার চোখে পড়ে। এক কোণে বসে আছে রুদ্র। হ্যাঁ, সেই রুদ্র যাকে সে কিছুদিন আগেও দেখেছিল। তবে আজকের রুদ্র তার আগে দেখা রুদ্রর থেকে অনেক আলাদা। আগে তার চোখে ছিল অস্থিরতা, তাড়াহুড়ো, অপরাধবোধ এবং ভয়। আজ তার চোখে অদ্ভুত শান্তি, ধীর গতিতে শ্বাস নিচ্ছে। তার বসার ভঙ্গিতেও এক ধরনের স্থিরতা।
অহনা কিছু না বললে রুদ্র তার মুখ দেখে বুঝে যায় এই মেয়েটি ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। রুদ্র ধীরে বলে, তুমি কি তোমার সময়ের নিয়ন্ত্রণে আছো? অহনা একটু হতচকিত হয়ে যায়, কিন্তু সত্যটা গোপন করতে পারে না। মাথা নিচু করে বলে, না, কখনোই না। আমি যতই করি ততই পিছিয়ে পড়ি। রুদ্র তার কথা মনোযোগ দিয়ে শোনে, কোনো বিচার করে না, কোনো তাড়া দেয় না, কোনো উপদেশ দেয় না। আমি বুঝি, কারণ একটা সময় আমিও ওরকমই ছিলাম। সে ব্যাগ খুলে একটা বই বের করে, মাস্টার ইওর টাইম, মাস্টার ইওর লাইফ বাই ব্রায়ান ট্রেসি। চাঁদের আলো বইয়ের মলাটে পড়ে একে আরও রহস্যময় করে তুলল। রুদ্র নরমভাবে বলে, এই বই শুধু সময় নিয়ে নয়, এটা কিভাবে নিজের জীবনকে আবার নিজের হাতে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে। অহনা বইটি হালকা স্পর্শ করে। অদ্ভুতভাবে মনে হয় এই পাতাগুলোর ভেতর তার জীবনের কোনো হারিয়ে যাওয়া দরজা যেন লুকিয়ে রয়েছে। তার চোখের কোণে নরম আলো হালকা করে ফুটে ওঠে। রাতে নিজের ঘরের আলো কমিয়ে অহনা বই খুলে বসে। প্রথম পৃষ্ঠাতেই একটি লাইন তার মনে জোরে ধাক্কা দেয়, ইউ ডোন্ট নিড মোর টাইম, ইউ নিড টু ইউজ টাইম ডিফারেন্টলি। লাইনটা পড়তেই সে চুপ করে যায়, কারণ সত্যিটা হলো সে এতদিন ভেবে এসেছে সময় কম, সুতরাং সে ব্যর্থ। কিন্তু বই বলছে সমস্যা সময় নয়, সমস্যা হলো আপনি সময়কে কিভাবে দেখেন। তখন সে জানতে পারে জীবনকে বোঝার জন্য ব্রায়ান ট্রেসি 12টি টাইম ক্যাটাগরি তৈরি করেছেন, যেমন পার্সোনাল টাইম, ফ্যামিলি টাইম, ক্রিয়েটিভ টাইম, প্রোডাক্টিভ টাইম, লার্নিং টাইম, প্রবলেম সলভিং টাইম, রেস্টিং টাইম, প্ল্যানিং টাইম, রিফ্লেকশন টাইম, রিলেশনশিপ টাইম, অ্যাকশন টাইম এবং স্পিরিচুয়াল টাইম। অহনা অবিশ্বাসে ফিসফিস করে নিজেকে বলে ওঠে, অর্থাৎ এত ধরনের সময় আছে? আমি তো সব কিছুকেই একটাই আজ ধরে নিয়েছিলাম। তার ভেতরটা নরম হয়ে আসে। সে অনুভব করে এটাই তার জীবনের প্রথম ভুল ধরা। সে ভুল ভেবেছিল সময় একটাই, সব করতে হবে এক সময়েই। কিন্তু সত্যি হলো সময় বিভিন্ন অংশে ভাগ করা হলে জীবনও আরও স্পষ্ট হয়ে যায়। বইটি বন্ধ করে সে জানালা দিয়ে রাত্রের আকাশ দেখে। এই প্রথমবার তার মনে হয় জীবনকে বোঝার একটি নতুন দরজা যেন খুলে গেছে। পরদিন অহনা নিজের দিন সাজিয়ে নেয়। আজ ভিন্নভাবে সময়কে ব্যবহার করব। কিন্তু অফিসে ঢুকতেই আগের মতো বিশৃঙ্খলা। 5টি নতুন মেইল, 3টি জরুরি মিটিং, হঠাৎ ডেডলাইন, এক সহকর্মীর অনুরোধ, আরও একটি ভুল বোঝাবুঝি। এত কিছু একসাথে হওয়ায় তার ভেতরে আবার ভেঙে যায়। মনে হয় সময় যেন পেছন থেকে তাকে ঠেলে দিচ্ছে, যেন কিছুতেই হাওয়ার বিরুদ্ধে দাঁড়ানো যাচ্ছে না। তার চোখ জলে ভরে ওঠে। ঠিক তখনই তার ফোনে একটি ভয়েস নোট আসে, রুদ্রের নরম গভীর কণ্ঠ। কাম ডাউন অহনা। অস্থিরতা তার শিকার খুঁজে নেয়। তুমি স্পষ্টতা বেছে নাও, সময়কে ভাগ করো, সময় তোমার হবে। বাক্যগুলো তার মনে বরফের জল ঢালার মতো শান্তি দেয়। সেই মুহূর্তে সে ডেস্কের সামনে বসে। প্রথমবার তার দিনটিকে টাইম ব্লকসে ভাগ করতে শুরু করে। এটাই ছোট পদক্ষেপ, কিন্তু এটি একটি বড় পরিবর্তনের শুরু। 1 সপ্তাহ পর রুদ্র অহনাকে ডাকে, বলে, আজ একটু বাইরে যাই চলো। তারা যায় একটি উঁচু ছাদের ওপর। নিচে শহরের আলো ছোট ছোট তারা হয়ে ঝলমল করছে যেন। হাওয়া নরম, আকাশ পরিষ্কার। এই দৃশ্যটায় মনে হয় বিশ্ব যেন এক মুহূর্তের জন্য তার সব গতি থামিয়ে নিয়েছে। রুদ্র তার হাতে একটি কাগজ দেয়। এটা টাইম ম্যাপ। কাগজটিতে 12টি টাইম ক্যাটাগরিকে 12টি রঙে সাজানো রয়েছে। অহনা সেই কাগজের দিকে চোখ স্থির করে রাখে। রুদ্র ধীরে ধীরে তাকে বলে, এক রঙে ছবি হয় না, জীবনও এক ধরনের সময় দিয়ে চলে না। প্রতিটি সময় এমনভাবে ভাগ করা দরকার যেন একটি সম্পূর্ণ ছবি আঁকা যায়। অহনা নিজের টাইম ম্যাপ আঁকে। সকালে ক্রিয়েটিভ প্লাস অ্যাকশন, দুপুরে প্রবলেম সলভিং, বিকেলে প্রোডাক্টিভ, সন্ধেয় লার্নিং এবং রাতে রিফ্লেকশন অ্যান্ড রিসেট।
এটি আঁকতে গিয়ে সে নিজের জীবনকে প্রথমবার বাইরে থেকে দেখতে পারে এই মানচিত্রটির ভেতর দিয়ে। টাইম ম্যাপ হাতে পাওয়ার পর অহনা প্রথমবার উপলব্ধি করে যে তার সময় কোথায় যাচ্ছে তা সে এতদিন জানতই না। রুদ্র একদিন বলে, যে নিজের সময় কোথায় হারিয়ে যাচ্ছে তা দেখে না, সে কখনো নিজের সময় ফিরে পায় না। এই কথাটি শুনে অহনা একটা ছোট্ট ডায়েরি খুলে একটি এক্সপেরিমেন্ট শুরু করে, টাইম লিক ট্র্যাকিং। প্রথম দিনেই সে বোঝে 34 মিনিট সোশ্যাল মিডিয়া স্ক্রোল, 12 মিনিট অপ্রয়োজনীয় অফিস গসিপ, 16 মিনিট এমন মেল পড়া যা সে সন্ধ্যায় পড়লেও চলত, 27 মিনিট এক অস্থিরতা থেকে আরেকটিতে দৌড়ানো, 8 মিনিট আমি কোথা থেকে শুরু করব এই প্রশ্নে লস্ট হয়ে থাকা। তার চোখ বিস্ফারিত হয়ে যায়। মানে, আমি সময় কম পাই না, আমি সময় হারিয়ে ফেলি। সেদিন রাত্রেই সে ডায়েরিতে লেখে, মাই টাইম ইজ লিকিং, টুমোরো আই উইল সিল দ্য গ্যাপস। এটাই তার দ্বিতীয় বড় জাগরণ। একদিন বিকেলে রুদ্র তাকে পার্কে নিয়ে যায়। চারিদিকের বাতাস হালকা, শিশির পড়ার আগে নরম আলো পড়েছে। রুদ্র একটি পাতায় 3টি লাইন লেখে, দ্য ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, দ্য ওয়ান থিং টু লার্ন টুডে, দ্য ওয়ান অ্যাক্ট অফ সেলফ কেয়ার। সে বলে, অহনা, সময়কে জয় করা মানে সব কাজ একসাথে করা নয়। সময়কে জয় করা মানে সঠিক 3টি কাজ করা। 3টি? অহনা বিস্মিত। হ্যাঁ, মানুষ দিনের সব কাজ মনে রাখলে মানসিক চাপ বাড়ে, কিন্তু 3টি কাজ ঠিক করলে মন থাকে শান্ত, ফোকাস বাড়ে, সময় নিজের মতো প্রবাহিত হয়। সেদিন থেকে অহনা প্রতিদিন সকালে তার নোটবুকে লিখতে শুরু করলো, টুডেজ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, টুডেজ লার্নিং অ্যান্ড টুডেজ কেয়ার মোমেন্ট। এই 3টি ছোট সিদ্ধান্ত তার দিনের ছন্দ তৈরি করতে লাগলো, যেন বিশৃঙ্খলার ভেতরে সে ছোট ছোট স্থিরতার দ্বীপ তৈরি করছে। কোনো এক ব্যস্ত বৃহস্পতিবারের সকাল, অফিসে ঢুকতেই অহনা দেখতে পায় সবাই দৌড়াচ্ছে এদিক ওদিকে। ম্যানেজারের মুখে চাপ, স্ক্রিনে লাল এরর চিহ্ন, ডেডলাইন মাত্র কয়েক ঘন্টা। আর টিমের একজন ছুটে এসে বলে, অহনা, দ্য প্রজেক্ট ইজ ফেলিং, উই কান্ট ফিনিশ ইট ইন টাইম। এক মুহূর্তের জন্য অহনার শরীর ঠান্ডা হয়ে যায়, তার হাত কাঁপে, মনে হয় আমি আবারও পারবো না। পুরোনো দিনে সেই ভয় চোখ তুলে তাকিয়ে রয়েছে তার দিকে। ঠিক তখনই তার কানে রুদ্রের কণ্ঠস্বর ভেসে আসে, চাপ যত বাড়ে তত বেশি শান্ত হও। অহনা চোখ বন্ধ করে, গভীর শ্বাস নেয়। তার টাইম ম্যাপের কথা মনে পড়ে, প্রবলেম সলভিং টাইম, অর্থাৎ কাম প্লাস ক্লিয়ারিটি। সে উঠে দাঁড়ায়, সবাইকে একটি টেবিলের চারপাশে বসায়, কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে, প্রায়োরিটিকে ঠিক করে, কে কোন কাজ করবে সেটি ঠিক করে দেয়, আননেসেসারি স্টেপগুলোকে বাদ দেয় এবং নিজের কণ্ঠে একটি স্থিরতা রাখে। টিম বিস্ময়ে তাকে দেখছিল, মানে এই মেয়েই তো সেদিন অস্থিরতায় ভেঙে পড়ত, আজ সে দাঁড়িয়ে আছে একটি শান্ত নদীর মতো। এক সময় এসে প্রজেক্ট রিভিউর সময় ম্যানেজার চমকে উঠে বলেন, দিস ইজ ইমপ্রেসিভ ওয়ার্ক, ওয়েল লিড আহানা। অহনার চোখে জল আসে, কিন্তু এবার সেই অশ্রু পরাজয়ের নয়, এটা এক ক্ষমতার অনুভূতি, এটা আত্মবিশ্বাস, এটা মাস্টারি। এটাই তার তৃতীয় জাগরণ। সময় আমাকে নিয়ন্ত্রণ করছে না, আর আমি সময়কে নেতৃত্ব দিচ্ছি। কয়েকদিন পর রাতের নরম হাওয়ায় রুদ্র ও অহনা পার্কের বেঞ্চে বসে রয়েছে। রুদ্র তাকে বলে, অহনা, সময় শুধু কাজের জন্য নয়, জীবন কাজের বাইরে আরও বড়। সে তালিকা দেখায়, রেস্ট টাইম, যখন মন ও শরীরকে শান্ত করতে হয়, ফ্যামিলি টাইম, হৃদয়কে উষ্ণ করতে, স্পিরিচুয়াল টাইম, আত্মাকে শক্ত করতে, কোয়াইট টাইম, নিজের চিন্তাকে পরিষ্কার করতে, রিলেশনশিপ টাইম, বন্ধনকে আরও গভীর করতে। অহনা বিস্মিত হয়ে বলে, আমি কখনোই জীবনকে এইভাবে ভেবে দেখিনি। রুদ্র হাসল, যখন মানুষ শুধু কাজ দেখে জীবনের সৌন্দর্য হারিয়ে যায়, যখন মানুষ সময়কে সম্মান করে জীবন আবারও ফিরে আসে। সেই রাতে অহনা বাড়ির ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখে, তার মনের ভেতরটা কেমন যেন নরম হয়ে আসে। মনে হয় অনেক দিন পর তার চারপাশে শান্তি যেন ফিরে এসেছে। এরপর 21 দিন তার চলে ট্রান্সফরমেশন জার্নি।
অহনা সকালে টাইম ম্যাপ দেখে দিন সাজাচ্ছে, টপ 3 লিস্ট লিখছে। অফিসে ফোকাস, ডিস্ট্রাকশন কম, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং কমে গেছে আগের তুলনায়। সন্ধ্যায় সে আবারও ড্রয়িং শুরু করেছে। রাতে 10 মিনিট সেলফ রিফ্লেকশন, মেডিটেশন অনুশীলন করা। তার মুখে ধীরে ধীরে প্রশান্তির আলো ফিরছে। আগের সেই ভয় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অতলে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি, সময়কে নেতৃত্ব দেওয়া মানে দ্রুত হওয়া নয়, মানে হলো যা গুরুত্বপূর্ণ তাকে সময় দেওয়া, আর যা গুরুত্বহীন তাকে মুক্তি দেওয়া। এই 18 দিনে অহনার ভেতরে এক নতুন রিদিমের জন্ম নেয়। সেটি তাকে করে তোলে শান্ত, স্পষ্ট এবং পারপাসফুল। এক দুপুরে ম্যানেজার তাকে ডেকে বলে, অহনা, ইউ হ্যাভ বিকাম ইনক্রেডিবলি কাম, ক্লিয়ার অ্যান্ড ডিপেন্ডেবল। ইউ ম্যানেজ টাইম বিউটিফুলি নাও। অহনা মাথা নিচু করে হাসে। এটা শুধু কোনো বাহবা নয়, এটা তার পরিশ্রম, তার শৃঙ্খলা এবং তার হিলিংয়ের প্রমাণ। তার চোখে আলো, যে আলো আসে শুধু নিজেকে ফিরে পাওয়ার পর। রাতে চায়ের দোকানে একটি খোলা টেবিল, বাতাস একটু ঠান্ডা, শহরের শব্দ দূরে ভাসছে কোথাও। টেবিলে আবারও রাখা একটি বই, মাস্টার ইয়োর টাইম, মাস্টার ইয়োর লাইফ বাই ব্রায়ান ট্রেসি। বাতাসে পাতা উল্টে চলেছে। হঠাৎ একটি পাতায় এসে থমকে যায়। টু মাস্টার টাইম ইজ টু মাস্টার ইয়োর সেলফ। অহনা বইটি হাতে নেয় এবং বুকের কাছে ধরে। তার চোখে নরম অশ্রু, কিন্তু এতে কোনো ব্যথা নেই। এতে আছে নতুন পথের প্রতিশ্রুতি। সে ডায়েরিতে লেখে, টুডে আই চুজ টু লিড মাই টাইম। এটাই তার নতুন জন্ম, এটাই তার মাস্টারির সূত্রপাত। এই সত্যটি আমরা দেখতে পাই বিশ্বের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা ওয়ারেন বাফেটের জীবনেও। তিনি বলেন, দ্য ডিফারেন্স বিটুইন সাকসেসফুল পিপল অ্যান্ড ভেরি সাকসেসফুল পিপল ইজ দ্যাট ভেরি সাকসেসফুল পিপল সে নো টু অলমোস্ট এভরিথিং। অর্থাৎ তিনি সময়কে রক্ষা করেন, সযত্নে বেছে নেন এবং জীবনের উদ্দেশ্য অনুযায়ী সেটিকে ব্যবহার করেন। ওয়ারেন বাফেট প্রমাণ করেন যে সময়কে যদি আপনি সম্ভ্রম দিয়ে পরিচালনা করেন, তাহলে আপনার জীবন হয়ে উঠবে স্পষ্ট, শান্ত এবং অর্থপূর্ণ। অর্থাৎ সর্বোপরি অহনার যাত্রা আমাদের শেখায়, সময় কম নয়, সময় শত্রুও নয়, সময় অদৃশ্য শক্তি যদি আপনি তাকে দেখতে শেখেন। সময়কে ভাগ করলে জীবন স্পষ্ট হয়, সময়কে সম্মান করলে জীবন আরও শান্ত হয়, সময়কে মাস্টার করলে জীবনও মাস্টার হয়ে যায়। এবার আপনার পালা। একটা ডিপ ব্রিথ নিন এবং কমেন্টে লিখুন আপনার আজকের ডিসিশন। এটাই আপনার সময় পুনর্জন্মের প্রথম পদক্ষেপ। তাহলে এটাই ছিল মাস্টার ইয়োর টাইম, মাস্টার ইয়োর লাইফের একটি পূর্ণাঙ্গ ইমোশনাল লাইফ চেঞ্জিং জার্নি। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়।